নমস্কার। আজ আমরা বাংলার প্রায় ৪,০০০ বছরের এক বিশাল ইতিহাসের গভীরে ডুব দেব। দেখব একসময় যে অঞ্চলটা ছিল বিশ্বের অন্যতম ধনী, তার উত্থান, পতন আর বিভাজনের সেই অবিশ্বাস্য গল্পটা। গল্পটা শুরুই করা যাক একটা চমকে দেওয়া তথ্য দিয়ে। একবার ভাবুন তো, একটা সময় গোটা মুঘল সাম্রাজ্যের মোট জিডিপির ঠিক অর্ধেক, মানে পুরো ৫০% আসত শুধু বাংলা থেকে। তাহলে আসল প্রশ্নটা কি? যে বাংলা ছিল বিশ্ব বাণিজ্যের কেন্দ্র, যাকে বলা হতো সোনায় মোড়া বাংলা, সেই অঞ্চলটা কিভাবে দুর্ভিক্ষের অন্ধকারে তলিয়ে গেল, কিভাবে ভাগ হয়ে গেল? চলুন আজ আমরা এই রোলার কোস্টার যাত্রারই খোঁজ করি। তো এই বিশাল ইতিহাসের একেবারে গোড়ায় যেতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে, তাই না? মানে এই বাংলা নাম যা এলো কোথা থেকে, আর এখানকার সভ্যতা ঠিক কতটা পুরনো? আচ্ছা, এই বাংলা শব্দটার উৎস নিয়ে কিন্তু একটা রহস্য আছে। তবে যেটা ধারণা করা হয়, এর শুরুটা প্রায় ৩,০০০ বছর আগে। বং বা বঙ্গ নামে এক দ্রাবিড়ভাষী উপজাতি ছিল, তাদের থেকেই নামটা এসেছে বলে মনে করা হয়। এমনকি মহাভারত বা পুরাণের মতো প্রাচীন গ্রন্থেও কিন্তু এই বঙ্গরাজ্যের কথা পাওয়া যায়। মানে নামটা যে কতটা পুরনো সেটা বোঝাই যাচ্ছে। আর এখানকার সভ্যতার গভীরতা সত্যিই অবাক করার মতো। ভাবুন, এখানে ২০,০০০ বছর আগের পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে, আবার ৪,০০০ বছর আগে তাম্রযুগের সভ্যতারও চিহ্ন মিলেছে। এরপর সময়ের সাথে সাথে এই বাংলা প্রথমে শক্তিশালী মগধ রাজ্যের অংশ হয়, আর তারপর সম্রাট অশোকের বিশাল মৌর্য সাম্রাজ্যের সাথে জুড়ে যায়। কিন্তু এরপর বাংলায় একটা ঘোর অন্ধকার সময় নেমে আসে। রাজা শশাঙ্কের মৃত্যুর পর প্রায় ১০০ বছর ধরে চলেছিল চরম অরাজকতা। এই সময়টাকে একটা অদ্ভুত নামে ডাকা হতো, মাৎস্যন্যায়, মানে মাছের আইন। ঠিক যেমন পুকুরে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তখন শক্তিশালীরা ঠিক সেভাবেই দুর্বলদের ওপর অত্যাচার চালাতো। মানে আইন কানুন কিচ্ছু ছিল না। আর এই চরম বিশৃঙ্খলা থেকে বাংলার মানুষ এমন একটা কাজ করল, যা ইতিহাসে খুব কমই দেখা যায়। তারা নিজেরাই একজোট হয়ে গোপাল নামের একজনকে তাদের রাজা হিসেবে বেছে নিল, আর এভাবেই শুরু হলো পাল সাম্রাজ্যের। বাংলা এলো প্রায় ৪০০ বছরের শান্তি, স্থিতিশীলতা, এক কথায় একটা স্বর্ণযুগ। চলুন এবার আমরা এমন একটা সময়ে যাই যখন বাংলা শুধু সমৃদ্ধ ছিল না, বলা যায় এটা ছিল গোটা বিশ্বের সবচেয়ে ধনী বাণিজ্য কেন্দ্র। বাংলার সেই অবিশ্বাস্য সম্পদের একটা ধারণা পেতে হলে চলুন কিছু সংখ্যা দেখি। ছবিটা তাহলে পরিষ্কার হয়ে যাবে। মুঘলদের সময়ে বাংলা একাই গোটা বিশ্বের জিডিপির প্রায় ১২% তৈরি করত। ভাবা যায়, সেই সময়ে পুরো ইউরোপের সব দেশ মিলিয়েও এত জিডিপি ছিল না। তো কি এমন ছিল বাংলায় যা তাকে এতটা ধনী করে তুলেছিল? আচ্ছা, তালিকায় ছিল জগৎবিখ্যাত মসলিন, দামি সিল্ক, খুব ভালো মানের ইস্পাত, এমনকি সমুদ্রের বড় বড় জাহাজ আর বারুদ বানানোর জন্য সল্ট পিটারও এখান থেকে যেত। এই সব জিনিস সারা পৃথিবীতে রপ্তানি হতো। আর এটা কিন্তু শুধু মুখের কথা নয়। সেই সময়ের ইউরোপীয় বণিকরা, যারা হাজার হাজার মাইল সাগর পাড়ি দিয়ে এখানে ব্যবসা করতে আসত, তারাও এক বাক্যে বলতো, বাংলাই হলো বিশ্বের সবচেয়ে ধনী বাণিজ্যিক দেশ। কিন্তু সমৃদ্ধির এই চূড়া থেকে পতনের গল্পটা শুরু হতেও খুব বেশি দেরি হয়নি। গল্পের মোড় ঘুরে যায় যখন ব্রিটিশরা এখানে আসে, আর তাদের আসার সাথেই শুরু হয় বাংলার ইতিহাসের এক অন্যতম কালো অধ্যায়। সালটা ছিল ১৭৫৭, পলাশির যুদ্ধ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যত বাংলার ক্ষমতা দখল করে নিল। আর তার ফলটা ছিল ভয়াবহ। ক্ষমতা দখলের মাত্র ১ দশকের কিছু বেশি সময়ের মধ্যে ১৭৭০ সালে এই কোম্পানি শাসনের আমলেই বাংলা দেখল তার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষগুলোর একটা। এই দুর্ভিক্ষের ক্ষতিটা ছিল অকল্পনীয়। হিসেব অনুযায়ী বাংলার মোট জনসংখ্যার প্রায় ১/৩, হ্যাঁ ঠিকই শুনছেন, প্রতি ৩ জনের মধ্যে ১ জন মানুষ এই ভয়ঙ্কর মন্বন্তরে মারা গিয়েছিল। ব্রিটিশ শাসনের প্রভাবটা ছিল বেশ অদ্ভুত আর জটিল। একদিকে চলছিল লাগামসারা শোষণ আর সম্পদ লুট, আবার ঠিক এর প্রতিক্রিয়ার স্বরূপই জন্ম নিচ্ছিল এক অসাধারণ সাংস্কৃতিক জাগরণ। চলুন এই দুটো দিকই একটু খতিয়ে দেখি।
ব্যাপারটা খুব সহজ ছিল। বাংলার রাজকোষ থেকে আর সাধারণ মানুষের থেকে আদায় করা করের টাকা পুরোটাই সোজা চলে যেত ব্রিটেনে, আর সেই টাকা দিয়েই ব্রিটেনের শিল্প বিপ্লব ঘটানো হয়, বিশেষ করে তাদের কাপড়ের শিল্পে। ফলাফল, বাংলার নিজের শিল্প ধ্বংস হয়ে গেল, আর ওদিকে ব্রিটেন ধনী থেকে আরও ধনী হতে থাকল। তবে এই শোষণ আর শাসনের অন্ধকারের মধ্যেই একটা অদ্ভুত আলোর ঝলকানিও ছিল। বাঙালি সমাজে জন্ম নিয়েছিল এক বিরাট সামাজিক, সাংস্কৃতিক আর বুদ্ধিবৃত্তিক আন্দোলন। আমরা সবাই যাকে চিনি বেঙ্গল রেনেসা বা বাংলার নবজাগরণ নামে। এবার আমরা এই গল্পের একেবারে শেষ পর্বে চলে এসেছি। এই পর্বটা আমাদের বলে দেবে এই অঞ্চলের আজকের রাজনৈতিক মানচিত্রটা কেন এমন, মানে বিভাজনের সেই দীর্ঘ আর করুণ গল্প। বাংলা কিন্তু একবার নয়, দুবার ভাগ হয়েছিল। প্রথমবার ১৯০৫ সালে ব্রিটিশরা প্রশাসনিক সুবিধার কথা বলে বঙ্গভঙ্গ করে। যদিও বিশাল প্রতিবাদের মুখে পড়ে ১৯১১ সালে তারা সেই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়। কিন্তু দ্বিতীয়বারের বিভাজনটা ছিল স্থায়ী। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় ধর্মকে ভিত্তি করে বাংলাকে চিরদিনের জন্য ভাগ করে দেওয়া হয়। আর সেই ফাইনাল মুহূর্তটা আসে ১৯৪৭ সালের ২০ জুন। বঙ্গীয় আইন পরিষদে একটা ভোট হয়। সেই ভোটে পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা ভারতে যোগ দেওয়ার পক্ষে রায় দেন, আর পূর্ববঙ্গের প্রতিনিধিরা পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে। ওই একটা ভোট, আর তাতেই চিরদিনের জন্য বাংলার ভাগ্যটা লেখা হয়ে যায়। ফলাফলটা কি হলো? পশ্চিমবঙ্গ হয়ে গেল ভারতের একটা রাজ্য, আর পূর্ববঙ্গ হয়ে গেল পূর্ব পাকিস্তান। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। এর প্রায় ২ দশক পর ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর সেই পূর্ব পাকিস্তানি স্বাধীন বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করে। ১০০০ বছরেরও বেশি সময়ের ইতিহাস, একই ভাষা, একই সংস্কৃতি, এত কিছু থাকার পরেও বাংলা আজ ২ ভাগে বিভক্ত। তো শেষ প্রশ্নটা হলো, এই যে বিভক্ত একটা ঐতিহ্য, এটা কি কখনো তার ১০০০ বছরের পুরনো শেকড়ে ফিরে যেতে পারবে? এই প্রশ্নের উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে। Thanks for watching, and if you liked this video then please hit the like button.